Capital FM 94.8. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Welcome to the Capital Red Lounge. কেমন আছেন সবাই? এনার্জি লেভেলটা কেমন একটু বলুন তো লাউড ভয়েসে। আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজ আমি আপনাদের সাথে আছি এমন এক জায়গায় যেখানে ভাইব একটু ডিফারেন্ট, এনার্জি একদম টপ লেভেলের, আর মোমেন্টগুলো হতে যাচ্ছে একদম আনফরগেটেবল। এটাই তো রেড লাউঞ্জ, যেখানে কালার রেড, মুড ফায়ার আর অ্যাটিটিউড একদম বোল্ড। আজ থাকছে দুর্দান্ত সব মোমেন্টস, আর থাকছেন আপনারা যাদের প্রেজেন্স ছাড়া রেড লাউঞ্জ একদম অসম্পূর্ণ। সো রেডি তো সবাই? ইয়েস, ইউ হ্যাভ টু বি, বিকজ ক্যাপিটাল রেড লাউঞ্জ হ্যাজ অফিসিয়ালি স্টার্টেড। কাজল চোখের মেয়ে নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এবং এটি মাত্র 2 সপ্তাহে 2.5 কোটিরও বেশি ভিউ পেয়ে রেকর্ড করেছে। রোমান্টিক ও পারিবারিক আবহে নির্মিত এই নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। ঢালিউডে এখন নতুন প্রজেক্টের হাওয়া। ঢালিউড সুপারস্টার শাকিব খান তার আলোচিত সিনেমা সোলজারের শুটিং আবারও শুরু করতে যাচ্ছেন এ মাসে। এদিকে পুরনো ঢাকার ঐতিহ্য নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস, যেখানে জুটি হয়ে দেখা যাবে আদর আজাদ ও শাবনাম বুবলিকে। স্বাধীনতা দিবসের আবহে বড় পর্দায় ফিরছেন জিৎ। তাঁর নতুন ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আগামী 14 আগস্ট মুক্তি পাচ্ছে। এদিকে জিতের চিরপ্রতিদ্বন্দ্বী দেবও পিছিয়ে নেই। শোনা যাচ্ছে দেব নিষ্পাল সিং এর সঙ্গে খাদান 2 নিয়ে কাজ করছেন, যদিও নির্দিষ্ট মুক্তির কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সেপ্টেম্বরে বড় চমক নিয়ে আসছে মির্জাপুর দ্য মুভি, অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ এবার বড় পর্দায়, যা আসছে 4 সেপ্টেম্বর। এরপর অক্টোবরে ফিরছেন অজয় দেবগন দৃশ্যম 3 নিয়ে, যা মুক্তি পাবে 2 অক্টোবর। নভেম্বরে অপেক্ষা করছে বছরের অন্যতম বড় মিথোলজিক্যাল ইভেন্ট রণবীর কাপুর অভিনীত রামায়ণ পার্ট 1, নিতেশ তিওয়ারির পরিচালনায় 8 নভেম্বর মুক্তি পাচ্ছে। আর বছরের শেষে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা কিংও থাকছে এই বছরের সবচেয়ে বড় লাইন আপে। 2026 সালের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে ডিসেম্বরে। 18 ডিসেম্বর একই দিনে মুখোমুখি হচ্ছে দুটি মহাকাব্যিক সিনেমা, ড্যানিশ ভিলনভের ডিউন পার্ট 3 এবং মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডে, যা ভক্তরা ইতিমধ্যে নাম দিয়েছেন ডুমসডে হিসেবে। ডিউন পার্ট 3-তে ফিরছেন টিমোথি শ্যালামে, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, রেবেকা ফার্গুসন ও জেসন মোমোয়া। অন্যদিকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম চরিত্রে প্রত্যাবর্তন, যেখানে অ্যাভেঞ্জার্স, ওয়াকান্ডান্স, ফ্যান্টাস্টিক ফোর ও এক্স-ম্যানরা একজোট হবে তার বিরুদ্ধে। ভিউয়ার্স, ক্যাপিটাল রেড লাউঞ্জে আমাদের আজকের গেস্ট এর সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ওয়েলকাম টু রেড লাউঞ্জ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমরা কি খুব ফর্মালি শুরু করছি? কি জব শুরু করতে চান আপনি? মনে তো হচ্ছে। আচ্ছা না, আমরা আড্ডা দিয়ে শুরু করি। আসলে প্রথমে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আপনার তো, আমি যতখানি জানি, ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। ইঞ্জিনিয়ার হয়েছিল, I completed my BSc in EEE, বাট এরপর আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে পড়তে পড়তে না বোর লাগা শুরু হয়েছিল। একটা সময় পরে মনে হয়েছে আসলে দিস ইজ নট মাই কলিং। হ্যাঁ, মানে আই থট যে ইঞ্জিনিয়ারিং উড বি অ্যাবাউট জাস্ট
আমি মানে আমরা ছোটবেলা খেলনা গাড়িতে খেলতে খেলতে যেরকম মজা পেতাম ওরকম মজা পাবো ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে। বাট পড়তে গিয়ে দেখলাম যে ইটস ভেরি 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 ডিফিকাল্ট। আমার কাছে তখন মনে হয়েছিল যে আসলে আমি এমন কিছু করতে চাই যেটা আমি ভালোবাসবো, যেটা আমার শুধু শখ না, আসলে একটা ভালোবাসার জায়গাও থাকবে, প্যাশন থাকবে, বিকজ তাহলে ওটা চেঞ্জ হতে হবে না। সো তারপর কিন্তু অভিনয় আসেনি, তারপরে হচ্ছে মিউজিক। আই ওয়ান্টেড টু বি এ মিউজিশিয়ান এরপরে, এবং আমার একটা ব্যান্ডও হলো। আমি প্রায় 100 শো করেছিলাম, কনসার্টস। I was not exactly the vocal, আমি ছিলাম গিটারিস্ট, বেসিস্ট বেসিক্যালি। বাহ। সো সামহাও ব্যাকগ্রাউন্ডে থাকতাম বেশি। এবং আচ্ছা, এটা কি মানে ইউনিভার্সিটিতে থাকার সময়? ইউনিভার্সিটিতে থাকার সময়, তো আমি খুব মজার একটা কাহিনী জানলাম, এটা তো জানতাম না। ভেরি গুড। এটা অনেকেই জানে না। আমি যতখানি জানি আপনি র‍্যাম্প মডেলিং থেকে এসেছেন শোবিজে, রাইট? ভেরি ভেরি লিটল টাইম, খুব অল্প সময়। কিন্তু র‍্যাম্প মডেলিং এর স্টেজে কিন্তু অনেক মজার বা অনেক এম্বারেসিং ঘটনা ঘটতো। আপনার সাথে এরকম এম্বারেসিং কি কাহিনী হয়েছে আমি একটু জানতে চাই। ভেরি ইন্টারেস্টিং টপিক। অনেক আগের কথা মনে পড়ে গেল, অলমোস্ট 18-19 বছর আগের কথা। আবার এক ফ্রেন্ড ছিল নাবিলা, ও এরকম বড় বড় কিছু ফ্যাশন শো আসলে ও অর্গানাইজ করতো, বা ও আমাদের মডেলদের আসলে আচ্ছা না কোরিওগ্রাফি করে দিত না। সো সামহাউ ও দেখলো যে আই এম ভেরি ভোকাল, মানে আমি কথা বলতেও টুকটাক জানি, পারি আর কি বলতে। সো বললো যে বন্ধু একটা হোস্ট লাগবে, সো ক্যান ইউ ওয়ার্ক অ্যান্ড অলসো হোস্ট। তো আমি তো 2-3 বার, মানে আই ওয়াজ নট আ ভেরি রেগুলার মডেল, আমি আসলে 4-5টা শো করেছি এরকম আর কি। তাও খুবই মানে শিখছি এরকম টাইপ আর কি। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, পারবো না কেন, এম্বারেসিং আপনি বলছেন। সো আমার জিনিসটা করার কথা ছিল যে আমি এসে কথা বলে আবার আমি চলে গিয়ে আবার আমি কিউতে জয়েন করে এই করে আবার কিউ শেষ করে আবার আমি হোস্টিং করব। তার মানে সামহাউ পুরো প্রোগ্রামটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি যখন প্রথমে মাইক নিয়ে আসি স্টেজে, আমার মনে আছে ইট ওয়াজ ইন র্যাডিসন হোটেল ঢাকায়। তো ওদের একটা হল রুম আছে, বড় রুম, ওখানে অনেক লম্বা একটা র্যাম্প করা অডিয়েন্সের মধ্যে দিয়ে। এর মধ্যে তো অনেকবারই আমরা বললাম আমরা হেঁটে গেছি। যেইবার মাইক নিয়ে আসি আমি বোবা হয়ে গেছি, আমি কিছু কথা বলতে পারছি না। সো থ্যাংক গড আমি একা ছিলাম না, মাই ফ্রেন্ড ওয়াজ দ্য কো হোস্ট। সো ও আমাদের রিহার্সাল করা ছিল, ও এক লাইন বলবে আমি এক লাইন বলবো, এইভাবেই তো হোস্টিং করা হয়। যে ও কিছু বলে আমাকে ছেড়ে দিলে, আমার যখন ছেড়ে দিচ্ছিল আমি তখন ফ্রিজ, একদম ফ্রিজ হয়ে গেছেন। কোনো শব্দ বেরোচ্ছিল না মুখ দিয়ে, এবং মনে হচ্ছিল পুরো পৃথিবীটা এই সময় ক্র্যাশ করবে আমার আশপাশে, কি হচ্ছে না হচ্ছে। আমি জাস্ট মানে নাবিলা বুঝতে পারলো যে আসলে আমি পারতেছি না, তো ওর মতো করে ও শেষ করে ফেললো। তারপর ফেরত আসার পর মানে শি ওয়াজ ভেরি নাইস, ও বলছে যে আর ইউ ওকে, ঠিক আছো? আমি বলছি আমি ঠিক আছি। বলছে যে না মানে কি হয়েছে? বলছে যে আমি আসলে স্টেজ ফিয়ার কি জিনিস সেটা আমি আসলে জানতাম না, এটা আমি স্টেজের মাঝখানে গিয়ে জানতে পারছি। আমি তো আসলে প্র্যাকটিস করি, আমি আসলে কোনো দিক তাকাইতাম না, সোজা গিয়ে চলে আসতাম, কিন্তু কথা বলার সময় আমি বুঝতে পারছি স্টেজ ফিয়ার কি জিনিস। এবং ওকে অনেক বকা শুনতে হয়েছে মানে যে মেইন স্পন্সর ছিল ওদের কাছ থেকে, যে কাকে নিয়ে আসছো এন্ড অল। আচ্ছা, আপনি তো 2013 সালে অল টাইম দৌড়ের উপর নাটকটা দিয়ে আলোচনায় এলেন। প্রথম দিন শুটিং এ কতটা নার্ভাস ছিলেন? ততদিনে কিছু বিজ্ঞাপনে শুটিং করে ফেলেছিলাম, ততদিনে আমি প্রায় ওই যেটা বললাম স্টেজ ফ্লাইটটা আমার চলে গিয়েছিলাম, আমি অনেকগুলো কনসার্ট করে ফেলেছিলাম। ওই কারণে আসলে খুব একটা নার্ভাস হইনি, মানে ক্যামেরাকে ভয় পেতাম না, বাট পারফরমেন্স করতে গেলে আসলে একটু হোঁচট খেতাম, এখনও খাই। পারফরমেন্স করা খুবই ডিফিকাল্ট। তো আমার মনে আছে একটা ফোন পার্ট ছিল প্রথম দিন, যেখানে আমি শাবনাম ফারিয়ার সাথে ফোনে কথা বলবো, এবং সিনটা ওয়ান টেক হবে। কথা বলতে বলতে আমি বারান্দায় বের হয়ে আসবো, ক্যামেরা প্যান করে দেখাবে যে রুমের মধ্যে আসলে কেউ নাই, আমি আসলে একা কথা বলছিলাম। সো ওটা ওয়ান টেক, মানে সামনাসামনি আমি আপনার কথা বলতেছি, আমি আসলে বের হয়ে ওদিক গেলাম, ক্যামেরা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নাই আসলে। তার মানে এই কথাটা আসলে হয় কাল্পনিক বা ফোনে কথা রয়েছে। এই জিনিসটা করতে প্রায় 26-27 বার টেক দিতে হয়েছে, জাস্ট আমি ভুল করছিলাম দেখে। হয় প্রথম লাইনই ভুল, বা দ্বিতীয় লাইনই ভুল, বা একদম শেষ লাইনের শেষ শব্দ ভুল করে ফেলেছি, বা পুরো লাইনটাই আসলে পারফরমেন্স ঠিক হয়নি, যেটা হয় আর কি শুরুর দিকে। এরকম এখন হয় না? হ্যাঁ এখন হয়। এখন যেটা হয় যে ডিরেক্টর ওকে বলে দিছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু বেটার আমি করতে পারি চাইলে। হ্যাঁ, এবং এটা না অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ ক্যান ফিল ইট, যে
আরো ভালো করা সম্ভব ছিল। হ্যাঁ And এটা একটা অনেস্ট আর্টিস্টের মধ্যে অলওয়েজ থাকে, এটা আমি ভিতরে একটু খচখচ করে যে আমি জানি ইট কুড বি বেটার। কুড হ্যাভ বিন বেটার। Yeah. অ্যান্ড নিজের ক্রিটিক হওয়া ইজ ভেরি হেল্পফুল, তাহলে মানুষ আর কিছু বলতে পারে না। ট্রু। আচ্ছা, আপনার প্রিয় খাবার নাকি শুটকি মাছের চচ্চড়ি? সো শুটিং সেটে কি কখনো নিয়ে যাওয়া হয়েছে এটা? আমার নিয়ে যেতে হয়নি, মানে শুটিং সেট ইউজুয়ালি থাকে। মাঝে মাঝে থাকে, আর বাট এটা প্রতিদিন প্রিয় খাবার প্রতিদিন খেতে নাই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে প্রিয় থাকে প্রিয় না। খাবার থাকবে না। আমি কোনোদিন মানে খুব কম মানুষকে বলতে শুনেছি যে ডাল ভাত প্রিয় খাবার। তো প্রিয় খাবার একটু ডিফারেন্ট কিছুই হবে, ভিন্ন কিছু। সো এটা আসলে মান্থলি একদিন বা উইকলি একদিন খেলেই ঠিকঠাক। আজকের পর আমি ফোন দিলে তুমি আমার ফোন রিসিভ করবে না। আচ্ছা, আমি সচেত টেক্সটও পাঠাবো, কোনোটা খুলে কিন্তু দেখবা না। এটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? Okay, this is a very new experience because first time আমি মালাইকার সাথে কাজ করেছি। মালাইকাকে এখন সবাই চেনেন, মালাইকা চৌধুরী। শি ইজ ডুইং ভেরি গুড, শি ইজ ওয়ান অফ দ্য আপকামিং অ্যাক্ট্রেস। আমরা শুটিংটা ভোলায় করেছি, ভোলা হচ্ছে আমার বাড়ি। তো ওইটা শুটিং করতে গিয়ে আমার নিজের বাড়িতে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, যেটা আসলে আমার কাছে সবসময় বরাবর ভালো লাগে। এবং লঞ্চে করে যেতে হয়, সো লঞ্চে চলাফেরা করার একরকম একটা অনুভূতি আছে, যেটা যারা করে নাই ওরা কোনোদিন বুঝবে না। মেবি লঞ্চ ছেড়েছে ঘন্টাখানেক, মানে চাঁদপুরের কাছাকাছি লঞ্চটা, হঠাৎ করে একটা ধুম করে শব্দ হলো। আমি জানি ওটা কিসের শব্দ। আসলে কি হয়, লঞ্চ চলাকালীন সময় মাঝে মাঝে অন্য ট্রলার এসে লঞ্চের সঙ্গে যোগ হয়, উঠে। সো তখন একটা কলিশন হয় হালকা পাতলা, আর কি রানিং লঞ্চের মধ্যে উঠে, তখন একটা লঞ্চ একটা জার্ক করে বাই হয়। সো ওইটা যখন করেছে, আমার ফার্স্টে মাথায় আসে যে এই মালাইকা মেয়েটা প্রথমত নতুন অভিনয় করতে আসে, ও পাশের কেবিনে, আমি শিওর ও ভয় হয়তো লাভ দিয়ে উঠে বসছে হয়তো। এবং লঞ্চ থেকে নামার সময় মিস করছি, তুমি কোনো সময় ভয় পেয়েছিল? আল্লাহ ভাইয়া কি হয়েছিল, আমি তো লঞ্চ ডুবে যাবে। তখন আমি বলছি যে আমি এটাই এক্সপেক্ট করছিলাম, তুমি এটাই ভাববা, আসলে এরকম কিছু না, বিষয়টা এরকম। সো এক্সপিরিয়েন্স খুব মজার। ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমি যতগুলো কাজ করেছি আজ পর্যন্ত, প্রত্যেকটা কাজ আসলে সাফল্যের মুখ দেখেছি। আপনিও আমি শুনেছি যে হ্যাঁ, একটা আমরা কাহিনী হয়েছে। মানে ক্যাপিটাল ড্রামার প্রতি আমার একটা উইকনেস কাজ করে। কিভাবে ক্যাপিটাল ড্রামা আমাকে অ্যালাউ করে আমার মতো করে গল্প সিলেক্ট করে কাজ করা, শুধুমাত্র যেগুলো মার্কেটে চলছে সেগুলাই না। খোয়াবনামা করেছি, যেখানে আসলে বিকি সাহেব ওটা ডিরেক্টর, যেখানে সাপ নিয়ে যেটা বলছিলেন, সো সাপ নিয়ে মানে গল্পটাই আসলে অন্যরকম একটা গল্প। তারপর আমি জাহিদ প্রীতমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এমন দিনে তাকে বলা যায়, বিউটিফুল স্টোরি। আপনারই একজন কলিগ শামী ইসলাম নীলা, তার সঙ্গে তার ফার্স্ট ফিকশন করার সুযোগ পেয়েছি ক্যাপিটাল ড্রামার, ফার্স্ট লাভ ওটার নাম। সো ইটস লাইক আ হোম ফর মি, যার কাছে এসে আমি আবদার করতে পারি যে আমি কাজটা করতে চাই, এইভাবে করতে চাই, অ্যান্ড দে অ্যালাউ মি। সো এই আমার রাজ্যে তুমি আমার, এমনই একটা কাজ যে গল্পটা খুবই ডিফারেন্ট। এখানে শুধু মালাইকা না, এখানে কেয়া পায়েলও আছে, সময়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্ট্রেস আমাদের। এই ট্রায়োটাকে স্ক্রিনে দেখতে আমার কাছে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম খুবই দারুণ লাগতো। আচ্ছা, আপনার প্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, আপনি যদি ওনার সাথে কাজ করার সুযোগ পেতেন, কোন ধরনের গল্পে তার বিপরীতে কাজ করতেন? দেবদাস। মানে উনি তো দেবদাস করেছে, আমি যদি দেবদাস হতে পারতাম, সে যদি পার হতো, আহা। আচ্ছা, আপনি যে নাটকে এত রোমান্টিক ডায়ালগ বলেন, আপনার বাসায় আপনার ওয়াইফকেও কি এভাবে বলা হয়, নাকি বাসায় গেলে খুবই রোবোটিক হচ্ছে কি হয়ে যায়? শুধু খুবই রোবোটিক, খুবই মানে রোবোটিক বলতে দুজনই নাকি হচ্ছে কি? না 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 না, ও একদমই না, ও অনেক 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 হিউম্যান। আমি খুবই মানে খুবই রোবোটিক, খুবই ওয়ার্ক লাইফ, এই ওটা এগুলো নিয়েই থাকি সারাক্ষণ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, আপনার ফেসবুকের 44 লাখ ফলোয়ার্স, তারা সবাই যদি একসাথে আপনার দরজায় হাজির হয়, কি করবেন? 4 লাখ 5 লাখ মানুষ ওই কোথায় যেন হয়, ওটা ক্যামেরা ধারণ করা সম্ভব হচ্ছিল না। সো 44 লাখ তো কোনোভাবেই আমার দরজায় হাজির হতে পারবো না কোনোদিন। সো এটা নিয়ে আপনার টেনশন নাই। নেই। আচ্ছা, স্মার্ট আনসার। আপনার তো ফেসবুকে অনেক রিলস ছবি আপলোড দেওয়া হয় রেগুলার, অবশ্যই, বাট কখনো কি কোনো ছবি বা রিলস আপলোড দেওয়ার পর অনেকদিন পরে মনে হয়েছে যে এটা আসলে কেন আপলোড দিচ্ছেন, না দিলে? এটা মাঝে মাঝে মনে হয়। আমি একটু কম পার্সোনাল রিলস আপলোড করি। আমার আসলে কাজের
ক্লিপস বা ওগুলো আমার নাটকের ফুটেজ যেগুলো থাকে বা কোনো ডায়ালগস ওগুলো আসলে রিলস হিসেবে আমার পেজ থেকে ছাড়া হয়। আমার যেমন ছোটোবেলা আমার মনে আছে যে কিছু টিকটকে কিছু ভিডিও করছিলাম, এখন এই মানে ম্যাচিউর হওয়ার পর মনে হচ্ছে এগুলা কি বাচ্চা। এখন এগুলো রিমুভ করারও কোনো ওয়ে নাই, বিকজ হয়তো বা অনেক জায়গায় এখন অনেক এক্স্যাক্টলি রিমুভ করে দিলেও তো লাভ নেই, লাভ নাই, এটা বিভিন্ন জায়গায় চলে গেছে আসলে। আচ্ছা, আপনার ওয়াইফ যারা, উনি কি হচ্ছে কখনো ইউটিউবে আপনার কোনো পুরনো নাটক দেখে বা ওই যে রিলসের কথা যে বলছেন সেগুলো দেখে কোনো মন্তব্য করে বা কখনো পচায়? হ্যাঁ, আজকেই বলছিল। কি বলবে? কোনো একটা মানে ক্লিপস বা কিছু পড়ছিল সামনে, তখন বললো যে আগে কত সুন্দর ছিল, এখন কেমন হয়ে গেছে। আই হোপ এটা শুধু পচাইছি, আই হোপ এটা সিরিয়াস ছিল না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি কখনো কোনো নাটক বানানো হয় তাহলে সেই নাটকের নাম আপনার কাছে কি মনে হয়, কি করা উচিত? একটি সিরিয়াস ছেলে? না না, একদমই না। আমার জীবনটা এখনো শেষ হয়নি। সো আমার জীবনে এখন পর্যন্ত যা বাকি জীবনে কি লেখা আছে আমি জানি না। সো ওটার উপরে এখন পর্যন্ত যা হয়েছে সো ফার সো গুড, এটাই নাম? সো ফার সো গুড। আচ্ছা, ক্যারিয়ার শুরুতে, একদম শুরুতে মানে সবচাইতে কম কত টাকায় কাজ করেছিলেন? ফ্রি, এখনো মাঝে মাঝে করি, এর চেয়ে তো কম হয় না। হ্যাঁ, এর থেকে কম হয় না, বাট যদি হচ্ছে জিরোর উপরে এর চেয়ে কম হয় মানে আবার টাকা দিয়েছি এরকম। হ্যাঁ, এরকম হয়েছে যে মানে কাজও করেছি, আমি টাকা নিইনি, কিছু টাকা দিয়েছি আর কি। আচ্ছা, আমরা এখন একটু র্যাপিড ফায়ারে চলে যাই। ওকে। যদিও বিয়ে হয়ে গেছে আপনার, তারপর প্রথম কোশ্চেনটাই হচ্ছে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ, বাট যদি মানে আরেকটা লাইফ লিড করার সুযোগ থাকে তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ। মানে কেন রিস্ক নিচ্ছেন? বাসায় তো যাবেন, কেন রিস্ক নিচ্ছেন? সমস্যা নাই, সমস্যা নেই। আচ্ছা, অ্যারেঞ্জ করেও কি করবো? স্ক্রিপ্ট নাকি ইম্প্রোভাইজেশন? স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। ওকে। হিরোইন চয়েস করতে দিলে রিয়েল লাইফে ক্রাশ কে? হিরোইন চয়েস করতে দিলে রিয়েল লাইফে ক্রাশ ক্যাটরিনা কাইফ। ওকে। রোমান্টিক সিন ভার্সেস কমেডি সিন, কোনটা বেশি ডিফিকাল্ট? রোমান্টিক সিন। ওকে। সিঙ্গেল লাইফ ভার্সেস কমিটেড লাইফ? কমিটেড লাইফ। ফিমেল ফ্রেন্ডদের অ্যাটেনশন আপনি কিভাবে হ্যান্ডেল করেন, স্পেশালি বিয়ের পরে? খুব সিম্পল, হ্যান্ডেল করি না কিছু। কখনো কোনো এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয় না, বা হচ্ছে গিয়ে এটা নিয়ে সেলফি তুলতে হবে, মানে কি আর হবে, বেশি বাংলাদেশের ফিমেল ফ্যান তো আপনি বুঝতে হবে। কোনো ফ্যানের জন্য স্পেশাল কিছু করেছেন কখনো? চেষ্টা করেছি করতে। আমার একটা ফ্যান ছিল, ও আমার সঙ্গে দেখা করতে এসে ওর মোবাইল ছিনতাই হয়ে গেছিল। ওকে একটা ভালো একটা মোবাইল ফোন নিয়ে ওর বাসায় ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, ওর বাসায়, তো নারায়ণগঞ্জের অনেক ভিতরে। সো নাইস অফ ইউ। প্রেম করলে আপনি হচ্ছে কেমন বয়ফ্রেন্ড, মানে যখন প্রেম করতেন কেমন বয়ফ্রেন্ড ছিলেন? ব্যস্ত বয়ফ্রেন্ড ছিলাম। তখন তো আমার মানে অভিনয় শুরু হয়ে যায়, তার ঠিক পরপর ওর সঙ্গে আমার পরিচয়। তো আমার অভিনয় জীবনের শুরু থেকেই একদম ও আছে, মানে বা আমার অভিনয়ের যে 13-14 বছর ধরেই যারা আমার লাইফে। সো ও এই ব্যস্ততার সঙ্গে অনেক আগে থেকে ইউজ টু। সো আমি খুব একটা ভালো বয়ফ্রেন্ড ছিলাম না, খুব একটা ভালো হাজবেন্ড নাই। চেষ্টায় আছেন ভালো হাজবেন্ড হওয়ার? চেষ্টায় তো থাকি, কিন্তু বেচারি আমাকে মাফ করে দেয় সব সময়। এটাই সমস্যা, মাফ করে দেওয়াটাই সমস্যা। মাফ করে দিলে কখনো ভালো হাজবেন্ড হবে না, এটা ভাবিকে বলছি, মাফ করে দিবেন না। এই শুধু আসা তো ভুল হয়েছে আসলে। আচ্ছা, অনেকে আপনাকে বলে যে আপনি শুধু রোমান্টিক রোলে হচ্ছে গিয়ে ভালো করেন, এটা কি আপনি এগ্রি করেন এটার সাথে নাকি ডিসএগ্রি করেন? এটা অনেকের অপিনিয়ন, আমার তো না। আচ্ছা, আপনার অপিনিয়ন কি? আমার অপিনিয়ন, আমি কিছুই ভালো করি না। আমার অপিনিয়ন, আমি সবকিছু ভালো করার চেষ্টায় আছি। আচ্ছা, কখনো কি টাইপ কাস্ট রিয়েলিটি হয়ে যাওয়ার ভয়ে আছেন? আপনার কাছে আপনি বলছিলেন যে হচ্ছে আপনাকে অনেকে মনে করে আরবান বয় বা এরকম কিছু। আমি ভয়ে বাঁচি না আসলে। আমার মনে হয় না মানুষের কোনোদিন ভয়ে বাঁচা উচিত, মন খুলে বাঁচা উচিত, হৃদয় খুলে বাঁচা উচিত। আমার কাছে মনে হয় আমার যেটা করতে মন চায় আমি সেটা করব। সেটাতে আমাকে মানুষ কিভাবে নিয়ে নিচ্ছে, কিভাবে কি দেখছে, ওটা আমার দেখার বিষয় না। আপনাকে যদি একদিন অ্যাক্টিং ছেড়ে দিতে হয়, তখন অ্যাক্টিং ছেড়ে আপনি কি করবেন? মরে যাব। মরার আগ পর্যন্ত অ্যাক্টিং করবেন? একদম। বাহ। আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি? অ্যাক্টিং না করতে পারা। আচ্ছা, আপনার এখন আমাদের তো ক্রাশ চেঞ্জ হয় কয়েকদিন পর পর, লেটেস্ট ক্রাশ কে? একদম সেলিব্রিটি ক্রাশ না, মানে হচ্ছে বউ ছাড়া। এটা আমি, এটা এখন আপনি কি এনে দিবেন, আপনি আমার কোরআন শরীফ এনে দিবেন, আমার নাই। বউই ক্রাশ? বউ ভালোবাসা, আর আমার কাছে মনে হয় এটা দায়িত্ব কারোর উপর ক্রাশ না খাওয়া। আচ্ছা,
সো এটা 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 হওয়া উচিত। এক্স্যাক্টলি, এটা হওয়া উচিত আসলে। হ্যাঁ, সো এটাই। যে কোয়েশ্চেনটা আপনি আমার মনে হয় আপনি অনেক ইন্টারভিউতেই অনেকবার অ্যান্সার করেছেন, আপনি নিজেও হয়তোবা চিন্তা করেছেন, নিজেকে আজকে থেকে 10 বছর পরে কোথায় দেখতে চান? যেখানে আছে এখানেই আরো আরো মানুষের ভালোবাসা পেতে চাই, মানে উঠে যেতে চাই না মন থেকে মানুষের, বা অবস্থান থেকে উঠে যেতে চাই না। যেটা আছে এখানে থাকাটা, টিকে থাকাটা অনেক মুশকিল, কিন্তু 10 বছর বেঁচে থাকবো কিনা সেটাই তো জানি না। তো বেঁচে থাকতে চাই, সুস্থ থাকতে চাই, ফ্যামিলির সঙ্গে থাকতে চাই, আমার অডিয়েন্সের সঙ্গে থাকতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। 10 বছর বেঁচে থাকেন বা না থাকেন, হয়তোবা আপনার কাজ বেঁচে থাকবে 10 বছরেরও অনেক বেশি, ইনশাআল্লাহ। সেটা ইনশাল্লাহ। অ্যান্ড আজকের মতো আমরা এখানে আড্ডা শেষ করছি। হোপফুলি আপনার সাথে আবার আড্ডা দিতে পারবো। খুবই ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ রনিকা, ইট ওয়াজ ভেরি নাইস টকিং টু ইউ। চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার প্রতিবার। আমার কাজের থ্রুতে আপনাদের অনেক ডিসিশনস আমি চেঞ্জ করতে পারি, এবং দোয়া করবেন যাতে এই মনোবল নিয়ে সবসময় এইভাবেই আপনাদের সামনে ক্যাপিটালের মধ্যে বারবার আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম তৌসিফ মাহবুবের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এতক্ষণ ধরে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবারও দেখা হবে আরেকজন গেস্টের সাথে। সো টিল দেন, টেক কেয়ার।